আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ যেন তাদের স্বপ্নগুলো একের পর এক বাস্তবে পরিণত করে, আর অন্যরা বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে? এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে এমন কিছু নীতি আছে যা যে কেউ শিখতে পারে? আজ আমরা জানব এমন একটি বই সম্পর্কে যা সারা বিশ্বের লাখো মানুষকে নিজের লক্ষ্য, আত্মবিশ্বাস এবং জীবনকে নতুনভাবে গড়ে তুলতে অনুপ্রাণিত করেছে। বইটির নাম ম্যানিফেস্ট, দ্য 7 স্টেপ টু লিভিং ইয়োর বেস্ট লাইফ। লেখক রক্সি নেফিউসি, যিনি হলেন একজন ব্রিটিশ সেলফ ডেভেলপমেন্ট কোচ, মোটিভেশনাল স্পিকার এবং ম্যানিফেস্টেশন এক্সপার্ট। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ব্যক্তিগত উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং লক্ষ্য অর্জন নিয়ে কর্মশালা ও বক্তৃতা দেন। তার জীবন সবসময় যে সহজ ছিল সেটা কিন্তু ঠিক নয়। একসময় তিনি আত্মবিশ্বাসের অভাব, মানসিক চাপ এবং জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাকে। সেই কঠিন সময় থেকে তিনি আত্ম উন্নয়ন, মনোবিজ্ঞান এবং ম্যানিফেস্টেশন নিয়ে গভীরভাবে পড়াশোনা ও চর্চাও শুরু করেন। নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পর তিনি সেই অভিজ্ঞতাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করে। এই বই কোনো জাদুর গল্প নয়, আবার শুধু ইতিবাচক চিন্তা করলেই সবকিছু হয়ে যাবে এমনও দাবি করে না। বরং এটি বলে স্বপ্ন দেখতে হবে, নিজের চিন্তা ভাবনা বদলাতে হবে এবং সেই স্বপ্নের দিকে ধারাবাহিকভাবে কাজও করতে হবে। লেখিকা দেখিয়েছেন ম্যানিফেস্টেশন মানে শুধু কল্পনা করা নয়, এটি হলো নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার হওয়া, ভয় ও সন্দেহকে নিয়ন্ত্রণ করা, নিজের প্রতি ভালোবাসা গড়ে তোলা, প্রতিদিন এমন কাজ করা যা আপনাকে লক্ষ্যের কাছে নিয়ে যায়, কৃতজ্ঞতা চর্চা করা, অন্যের সাফল্য দেখে হিংসা না করে অনুপ্রেরণা নেওয়া এবং শেষ পর্যন্ত ফলাফলের জন্য ধৈর্য ও বিশ্বাস রাখা। অনেকেই মনে করেন, আমি তো অনেকবার চেষ্টা করেছি, তবুও কিছুই বদলায়নি। এই বইটি সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। আমাদের বাইরের বাস্তবতা অনেক সময় আমাদের ভেতরের বিশ্বাস, অভ্যাস এবং সিদ্ধান্তের প্রতিফলন। তাই জীবন বদলাতে চাইলে শুরুটা করতে হবে নিজের ভেতর থেকেই। তবে মনে রাখা জরুরি, এই বইয়ে অনেক ধারণা ব্যক্তিগত উন্নয়ন এবং অনুপ্রেরণার উপর ভিত্তি করে। এগুলো সবার ক্ষেত্রে একইভাবে কাজ করবে এমন বৈজ্ঞানিক নিশ্চয়তাও নেই, কিন্তু লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস, ইতিবাচক অভ্যাস, কৃতজ্ঞতা এবং নিয়মিত কাজ করার মতো বিষয়গুলো বাস্তব জীবনে অনেকের উপর অনেক রকমভাবে উপকার হতে পারে। এই অডিওতে আমরা বইটির 7টি ধাপ একে একে সহজভাবে তুলে ধরব। প্রতিটি ধাপের সঙ্গে থাকবে বাস্তব উদাহরণ এবং এমন কিছু শিক্ষা যা আপনি নিজের জীবনেও প্রয়োগ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক ম্যানিফেস্ট 7 স্টেপ টু লিভিং ইয়োর বেস্ট লাইফের অসাধারণ যাত্রা। আর জেনে নেওয়া যাক কিভাবে ছোট ছোট পরিবর্তন আপনার জীবনকে নতুন দিক দেখাতে পারে। আচ্ছা, ধরুন আপনি যদি একটি ট্যাক্সিতে উঠে শুধু বলেন, আমাকে কোথাও নিয়ে চলুন, তাহলে কি আপনি আপনার পছন্দের গন্তব্যে পৌঁছাতে পারবেন? নিশ্চয়ই না। জীবনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। আপনি কোথায় যেতে চান সেটাই যদি পরিষ্কার না হয়, তাহলে জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে? এটাই ম্যানিফেস্ট বইয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। বি ক্লিয়ার ইন ইয়োর ভিশন, অর্থাৎ নিজের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার হন। লেখিকা বলেন, ম্যানিফেস্টেশনের প্রথম ধাপ হলো নিজের কাছে সৎভাবে প্রশ্ন করা, আমি সত্যি কি চাই? অনেক সময় আমরা সমাজ, পরিবার বা অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের প্রকৃত ইচ্ছাটাকেই ভুলে যাই। তিনি বলেন, অস্পষ্ট ইচ্ছা অস্পষ্ট ফলাফল তৈরি করে, কিন্তু যখন আপনার লক্ষ্য নির্দিষ্ট হয় তখন আপনার মস্তিষ্ক সেই লক্ষ্য অনুযায়ী সুযোগ খুঁজতে শুরু করে। তাই শুধু আমি সফল হতে চাই বললে হবে না, বরং স্পষ্টভাবে বলুন, আমি আগামী 2 বছরের মধ্যে নিজের একটি সফল ব্যবসা গড়ে তুলতে চাই, বা আমি একটি নির্দিষ্ট চাকরি পেতে চাই। এখানে লক্ষ্যকে কল্পনা করার উপরেও জোর দেওয়া হয়। আপনি যদি প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে কল্পনা করেন যে আপনার লক্ষ্য ইতিমধ্যে পূরণ হয়েছে,
তাহলে সেই অনুভূতি আপনাকে আরও অনুপ্রাণিত করতে পারে। তবে শুধু কল্পনা করলেই হবে না, তার সঙ্গে বাস্তব পদক্ষেপও নিতে হবে। এই অধ্যায়ে ভিশন বোর্ড তৈরির কথাও বলা হয়েছে, অর্থাৎ এমন একটি বোর্ড বা ডায়েরি যেখানে আপনার স্বপ্ন, লক্ষ্য এবং অনুপ্রেরণামূলক ছবি বা শব্দ থাকবে। এটি প্রতিদিন আপনাকে আপনার লক্ষ্য মনে করিয়ে দেবে। সবশেষে বলা হয়, যখন আপনার লক্ষ্য পরিষ্কার হয় তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। আপনি বুঝতে পারেন কোন অভ্যাস আপনাকে সামনে নিয়ে যাচ্ছে আর কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে। আপনি যদি জীবনের গন্তব্যই ঠিক না করেন, তাহলে সেখানে পৌঁছানোর কোনো পথও খুঁজে পাবেন না। তাই পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের স্বপ্নকে স্পষ্টভাবে দেখা। পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে ভয় এবং সন্দেহকে দূর করে নিজের সম্ভাবনাকে মুক্ত করা যায়। এবার বলি দ্বিতীয় চ্যাপ্টার, রিমুভ ফিয়ার অ্যান্ড ডাউট। আপনি কি কখনো কোনো বড় স্বপ্ন দেখেছেন, কিন্তু শুরু করার আগেই মনে হয়েছে আমি আর পারবো না, বা যদি আমি ব্যর্থ হই তাহলে মানুষ কি বলবে? যদি এমন হয়ে থাকে তাহলে জেনে রাখুন, আপনার সবচেয়ে বড় বাধা বাইরের পৃথিবী নয়, আপনার নিজের ভয় এবং সন্দেহ। প্রথম অধ্যায়ে আমরা শিখে তো ছিলাম জীবনে কি চাই তা পরিষ্কারভাবে জানা জরুরি, কিন্তু শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না। সেই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হলো ভয় এবং আত্মসন্দেহ। তাই দ্বিতীয় ধাপে শেখানো হয় প্রথমে নিজের মনের এই বাধাগুলো দূর করতে হবে। ভয় একটি স্বাভাবিক অনুভূতি। নতুন কিছু শুরু করলে, বড় সিদ্ধান্ত নিলে বা জীবনে পরিবর্তন আনতে গেলে ভয় তো আসবেই। সমস্যা ভয় নয়, সমস্যা হলো ভয়ের কারণে থেমে যাওয়া। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সীমাবদ্ধ করে ফেলি। আমি যথেষ্ট ভালো নই, আমার দ্বারা হবে না, আমি ব্যর্থ হব। এই ধরনের নেতিবাচক বিশ্বাস আমাদেরকে আটকে রেখে দেয়। তাই প্রথম কাজ হলো এই চিন্তাগুলোকে চিহ্নিত করা এবং প্রশ্ন করা, এগুলো কি সত্যি বাস্তব নাকি শুধু আমার মনের ভয়? এখানে আরো বলা হয়, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়। সফল মানুষদের জীবনে ব্যর্থতা তো এসেছে, কিন্তু তারা ভয়ের কাছে হার মানেনি। ইতিবাচক কথা বলার গুরুত্বও তুলে ধরেছেন, যেমন আমি পারবো, আমি প্রতিদিন উন্নতি করব, আমি শেখার জন্য প্রস্তুত। এই ধরনের বাক্য আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে। তবে এগুলোর পাশাপাশি বাস্তব প্রস্তুতি এবং নিয়মিত কাজ করাও সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। সবশেষে বলা হয়, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। তাই যখন আপনি ভয় এবং সন্দেহকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন নিজের মূল্য অনুভব করতে এবং উপলব্ধি করতে পারবেন। আর সেই কারণে পরবর্তী অধ্যায় নেফিউসি আলোচনা করেন কাল্টিভেট অ্যান্ড প্র্যাকটিস সেলফ লাভ, অর্থাৎ কিভাবে নিজের প্রতি ভালোবাসা ও সম্মান গড়ে তুলবেন। এবার আসি তৃতীয় চ্যাপ্টার, কাল্টিভেট অ্যান্ড প্র্যাকটিস সেলফ লাভ। আপনি যদি নিজের সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে যেমন ভালো ব্যবহার করেন, ঠিক তেমন ব্যবহার কি নিজের সঙ্গেও করেন, নাকি নিজের সবচেয়ে বড় সমালোচক আপনি নিজেই? ম্যানিফেস্টেশনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো সেলফ লাভ বা নিজের প্রতি ভালোবাসা। আপনি যদি নিজেকে যোগ্য, মূল্যবান এবং সম্মানের যোগ্য বলে বিশ্বাস না করেন, তাহলে জীবনের ভালো জিনিসগুলো গ্রহণ করাও কঠিন হয়ে যায়। অনেক মানুষ সবসময় নিজের ভুল, দুর্বলতা এবং ব্যর্থতার দিকেই নজর দেয়। তারা নিজের সাফল্যকে ছোট করে দেখে এবং মনে করে তারা ভালো কিছুর যোগ্য নয়। এই মানসিকতা বদলানো খুবই জরুরি। সেলফ লাভ মানে অহংকার বা আত্মকেন্দ্রিকতা নয়, বরং এটি হলো নিজের শক্তি ও দুর্বলতা দুটোকেই গ্রহণ করা এবং নিজেকে সম্মান করা। এই অধ্যায়ে লেখিকা কয়েকটি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলেছেন। নিজের সঙ্গে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। নিজের ছোট ছোট সাফল্য উদযাপন করুন। এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে সম্মান ও উৎসাহ দেয়। শরীর ও মনের যত্ন নিন। ভালো ঘুম, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম এবং বিশ্রামকেও গুরুত্ব দিন।
প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় রাখুন। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন অন্যের স্বীকৃতির ওপর নির্ভর কমে যাবে। আপনি নিজের মূল্য নিজেই বুঝতে পারবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন। নিজেকে ভালোবাসা কোনো একদিনের কাজ নয়, এটি প্রতিদিনের একটি অভ্যাস। প্রতিদিন ছোট ছোট ইতিবাচক কাজের মাধ্যমে এই অভ্যাস গড়ে ওঠে। যখন আপনি নিজের প্রতি ভালোবাসা ও সম্মান গড়ে তুলবেন, তখন শুধু স্বপ্ন দেখাই নয়, সেই স্বপ্নের মতো আচরণও শুরু করবেন। আর এই বিষয়টাই রক্সি নেফিউসি আলোচনা করেছেন পরবর্তী অধ্যায়, অর্থাৎ আপনার আচরণকে আপনার লক্ষ্যের সঙ্গে মিলিয়ে নিন। তাহলে শুরু করি চ্যাপ্টার 4, অ্যালাইন ইয়োর বিহেভিয়ার। ধরুন আপনি একজন সফল লেখক হতে চান, কিন্তু সারা দিন সোশ্যাল মিডিয়ায় সময় কাটান, বই তো পড়েনি না, লেখার অভ্যাসও নেই আপনার। তাহলে কি শুধু ইচ্ছা করলেই সেই স্বপ্ন পূরণ হবে? নিশ্চয়ই না। ম্যানিফেস্টেশন শুধু চিন্তার বিষয় নয়, এটি কাজেরও বিষয়। আপনি যা হতে চান, আজ থেকেই সেই মানুষটির মতো আচরণ করতে শুরু করতে হবে। অনেকেই বড় স্বপ্ন দেখে, কিন্তু তাদের প্রতিদিনের অভ্যাস সেই স্বপ্নের সঙ্গে কিন্তু মিল খায় না। লেখিকার মতে আপনার দৈনন্দিন কাজও আপনারই ভবিষ্যৎ তৈরি করে। উদাহরণ হিসাবে, যদি আপনি সুস্থ হতে চান, তাহলে শুধু সুস্থ হওয়ার কথাই ভাবলে হবে না। নিয়মিত ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। এইভাবে যদি আপনি ভালো কেরিয়ারও চান, তাহলে প্রতিদিন নতুন কিছু শেখা, দক্ষতা বাড়ানো এবং নিয়মিত অনুশীলন করা জরুরি। লেখিকা আরও বলেন, ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের সূচনা করে। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট কোনো দক্ষতার পেছনে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে তার ফল অসাধারণ হতে পারে। তিনি মনে করিয়ে দেন, আপনার কাজ যেন আপনার কথার সঙ্গে মিলে যায়, কারণ আপনি যা বলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি প্রতিদিন কি করেন। এছাড়া তিনি শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিনের গুরুত্বও তুলে ধরেছেন। সবসময় অনুপ্রেরণা থাকবে তা কিন্তু নয়, কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি কঠিন দিনেও এগিয়ে যেতে পারবেন। যখন আপনার চিন্তা এবং কাজ একসঙ্গে চলতে শুরু করবে, তখন জীবনে ইতিবাচক পরিবর্তনও আরও সহজ হবে। আর সেই পরিবর্তনকে আরও শক্তিশালী করতে পরবর্তী অধ্যায়ে লেখিকা শিখিয়েছেন কোনো শর্ত ছাড়াই কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি। এরপর আসি পঞ্চম অধ্যায়, নিঃশর্ত কৃতজ্ঞতাকে গ্রহণ করুন। আমরা প্রায়ই ভাবি, যখন আমাদের স্বপ্ন পূরণ হবে তখন আমি খুশি হব। কিন্তু যদি সত্যি এটা উল্টো হয়, যদি আজকের কৃতজ্ঞতাই আগামী দিনের সাফল্যের পথ খুলে দেয়। লেখিকা বলেন, কৃতজ্ঞতা হলো এমন একটি মানসিক অভ্যাস যা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা সাধারণত জীবনে কি নেই সেটার দিকেই বেশি নজর দিই, কিন্তু যখন আমরা কি আছে সেটার জন্য কৃতজ্ঞ হতে শিখি, তখন মন আরও শান্ত, ইতিবাচক এবং আশাবাদী হয়ে ওঠে। কোনো শর্ত ছাড়া কৃতজ্ঞতা হওয়ার কথাও এখানে বলা হয়েছে, অর্থাৎ আমি চাকরি পেলেই কৃতজ্ঞ হব বা আমি সফল হলেই খুশি হব, এভাবে নয়, বরং বর্তমান মুহূর্তে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা মানে সমস্যাকে অস্বীকার করা নয়। জীবনের কষ্ট, ব্যর্থতা বা চ্যালেঞ্জ থাকতেই পারে, কিন্তু সেই কঠিন সময়েও যদি আমরা শেখার সুযোগ, প্রিয় মানুষদের উপস্থিতি বা ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে মূল্য দিতে পারি, তাহলে মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া সম্ভব। লেখিকা গ্র্যাটিটিউড জার্নাল বা কৃতজ্ঞতার ডায়েরি লেখার পরামর্শ দেন। প্রতিদিন রাতে 3টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনাকে ইতিবাচক বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে সাহায্য করবে। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, কৃতজ্ঞতা কখনোই বাস্তব সমস্যার সমাধানের বিকল্প নয়। এটি এমন একটি মানসিকতা যা আপনাকে সমস্যার মাঝেও শান্ত থাকতে এবং এগিয়ে যাওয়ার শক্তি যোগাতে পারে। কৃতজ্ঞতা ইতিবাচক মানসিকতা গড়ে তোলে, তবে এর সঙ্গে বাস্তব পদক্ষেপও জরুরি। যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন, তখন অন্যের সাফল্য আর আপনাকে হীনমন্য করবে না, বরং তা হবে আপনার অনুপ্রেরণা। পরবর্তী অধ্যায়ে রক্সি নেফিউসি আলোচনা করেছেন টার্ন এনভি ইনটু ইন্সপিরেশন, অর্থাৎ কিভাবে ঈর্ষাকে
অনুপ্রেরণায় রূপান্তর করবেন। তাহলে আসি চ্যাপ্টার 6, টার্ন এনভি ইনটু ইন্সপিরেশন। আপনি কি কখনো সোশ্যাল মিডিয়ায় কারোর সাফল্য দেখে ভেবেছেন, ও কেন পারলো, আমি কেন পারলাম না? এই একটি চিন্তাই অনেক সময় আমাদেরকে এগিয়ে যাওয়ার শক্তি কেড়ে নেয়। কিন্তু যদি এই ঈর্ষাকেই নিজের উন্নতির জ্বালানি বানানো যায়, তাহলে কেমন হয়? ঈর্ষা অর্থাৎ এনভি একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। সমস্যা ঈর্ষা অনুভব করা নয়, সমস্যা হলো সেই অনুভূতিকে নেতিবাচকভাবে ব্যবহার করা। অন্যের সাফল্য দেখে যদি আমরা হতাশ হই বা নিজেকে ছোট ভাবি, তাহলে আমরা নিজের অগ্রগতির পথই বন্ধ করে দিই। যখন আপনি কারোর সাফল্যের ঈর্ষা অনুভব করেন, তখন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি আসলে কি চাই? কারণ অনেক সময় ঈর্ষা আমাদের নিজের লুকিয়ে থাকা ইচ্ছাগুলোকে প্রকাশ করে। আচ্ছা ধরুন না, যদি কোনো বন্ধু সফল ব্যবসা দেখে আপনার ঈর্ষা হয়, তাহলে সেটিকে হতাশার কারণ না বানিয়ে ভাবুন, আমি কি শিখতে পারি এর থেকে? কিভাবে আমিও নিজের লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করতে পারি? অন্যের সাফল্য আপনার ব্যর্থতার প্রমাণ নয়। পৃথিবীতে সবার জন্য সুযোগ আছে। একজনের অর্জন অন্যজনের সম্ভাবনা কমিয়ে দেয় না। নিজেকে এমন মানুষের সঙ্গে রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করে। তাদের কাছ থেকে শিখুন, প্রশ্ন করুন এবং তাদের সাফল্যকে প্রমাণ হিসাবে দেখুন যে লক্ষ্য অর্জন সম্ভব। অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে গতকালের নিজের সঙ্গে আজকের নিজের তুলনা করুন। প্রকৃত অগ্রগতি হলো প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করা। এখনো পর্যন্ত আমরা শিখেছি লক্ষ্য ঠিক করা, ভয় দূর করা, নিজেকে ভালোবাসা, কাজের মাধ্যমে লক্ষ্যকে বাস্তব করা, কৃতজ্ঞতা থাকা এবং ঈর্ষাকে অনুপ্রেরণায় বদলে দেওয়া। শেষ অধ্যায়ে রক্সি নেফিউসি দেখাবেন ট্রাস্ট ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ কিভাবে নিজের সর্বোচ্চ চেষ্টার পর ধৈর্য, বিশ্বাস এবং ফলাফলকে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলবেন। তাহলে আসি শেষ অধ্যায়, চ্যাপ্টার 7, ট্রাস্ট ইন দ্য ইউনিভার্স। আপনি কি কখনো সবকিছু ঠিকভাবে করার পরেও ভেবেছেন, কেন এখনো ফল পেলাম না? অনেক সময় আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হয় অপেক্ষা করার সময়। ম্যানিফেস্ট বইয়ের শেষ অধ্যায়ে রক্সি নেফিউসি বলেন, ম্যানিফেস্টেশনের শেষ ধাপ হলো ট্রাস্ট ইন দ্য ইউনিভার্স। এর অর্থ এই নয় যে শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকতে হবে, বরং আপনি নিজের লক্ষ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপর ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে ধৈর্য ধরে এগিয়ে যাবেন। অনেক সময় আমরা কোনো একটি ফলাফলের সঙ্গে এত বেশি জড়িয়ে পড়ি যে সেটি না হলে নিজেকে ব্যর্থ মনে করি। কিন্তু বাস্তবে জীবনের সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের চিন্তা, সিদ্ধান্ত, পরিশ্রম এবং মনোভাব, কিন্তু প্রতিটি ফলাফল নয়। বিশ্বাস মানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়। বিশ্বাস মানে কাজ করার পর অযথা উদ্বেগে না ভোগা। কখনো কখনো জীবনের পরিকল্পনা আমাদের নিজের পরিকল্পনার চেয়ে ভিন্ন হতে পারে এবং পরে আমরা বুঝতে পারি কেন সেই পরিবর্তন প্রয়োজন ছিল। এই অধ্যায় লেখিকা ধৈর্য এবং নমনীয়তার গুরুত্ব তুলে ধরেছেন। যদি একটি পথ বন্ধ হয়ে যায়, তাহলে সেটিকে শেষ মনে না করে নতুন পথ খুঁজুন। লক্ষ্য একই থাকতে পারে, কিন্তু সেখানে পৌঁছানোর পথও বদলাতে পারে। সবশেষে তিনি মনে করিয়ে দেন, ম্যানিফেস্টেশন কোনো জাদু নয়, এটি একটি মানসিকতা যেখানে পরিষ্কার লক্ষ্য, আত্মবিশ্বাস, ইতিবাচক অভ্যাস, কৃতজ্ঞতা, ধারাবাহিক কাজ এবং ধৈর্য সব কিছু একসঙ্গে কাজ করে। এই ছিল রক্সি নেফিউসির ম্যানিফেস্ট 7 স্টেপ টু লিভিং ইউর বেস্ট লাইফ বইটির 7টি মূল শিক্ষা। মনে রাখবেন, শুধু ইতিবাচক চিন্তা করলেই স্বপ্ন পূরণ হয় না। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দরকার পরিষ্কার লক্ষ্য, নিজের প্রতি বিশ্বাস, নিয়মিত পরিশ্রম এবং ধৈর্য। যদি এই শিক্ষাগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে এগুলো শুধু শুনে নয়, নিজের জীবনে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে প্রয়োগ করার চেষ্টা করুন। আর যদি এই বইয়ের একটি মাত্র শিক্ষা মনে রাখতে চান, তাহলে সেটি হলো আপনার চিন্তা গুরুত্বপূর্ণ,
কিন্তু আপনার কাজ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিয়মিত কাজ করুন আর প্রতিদিন একটু একটু করে নিজের সেরা সংস্করণে পরিণত হওয়ার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। এরপর আসবো আবারও আরেকটি নতুন অডিও বুক নিয়ে।